আওয়ামী লীগের এখন এই পর্যায় থেকে আওয়ামী লীগ আবার কিভাবে রাজনীতিতে আসবে বা দল গোছাবে, সেটা কি আদৌ সম্ভব কিনা আপনার কি মনে হয়? মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা, তিনি দল গোছাচ্ছেন। তিনি প্রত্যেকটি জেলা নয়, একেবারে উপজেলা ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে কথা বলছেন, যোগাযোগ রাখছেন, দল গোছাচ্ছেন। তার মনোবল শক্ত আছে। মনে রাখতে হবে, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। বঙ্গবন্ধু 2বার ফাঁসির মঞ্চের কাছাকাছি গেছেন, এখানে কিন্তু আপোষ করেননি। শেখ হাসিনাও তাই। শেখ হাসিনা অবশ্যই স্বমহিমায় দেশে ফিরে আসবেন এবং আওয়ামী লীগকে এভাবে দমিয়ে রাখা কখনো সম্ভব হবে না। লয়ারের মধ্যে কখন দেয় একটা মানুষ, উকিল নোটিশ দিয়ে কখন দেয়? যখন তার প্রতিবাদের মধ্যে সত্যতা থাকে, তার প্রতিবাদ করার সক্ষমতা থাকে। এমনকি দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে যখন এই ধরনের নিউজ ছাপানো হয়েছে, আমি লয়ারের মাধ্যমে প্রতিবাদ দিয়েছি। সুতরাং এই ধরনের বোগাস সংবাদ পরিবেশন করে চরিত্র হনন করা, তো সেটিও আজকে মেটিকুলাস ডিজাইনের একটা অংশ। আজকে জয় আর পুতুলের বিরুদ্ধে বলা হচ্ছে, টিউলিপের বিরুদ্ধে বলা হচ্ছে। টিউলিপ বাংলাদেশে যায়নি, টিউলিপের আকাশের ঠিকানায় টিউলিপের নামে চিঠি পাঠানো হয়। এবং এই যে টিউলিপকে যেভাবে আপনার হেনস্থা করা হচ্ছে এবং হয়েছে, সেটির জবাব তো মাননীয় প্রধান উপদেষ্টা ইউকেতে এসে পেয়েছেন নিশ্চয়ই। এবং এই যে এইভাবে, অর্থাৎ পুতুল কখনো বাংলাদেশের এগুলোর সাথে কোনোভাবে নাই, জয় এবং পুতুল দুজনেই, তাদের বিরুদ্ধে যেভাবে প্রপাগান্ডা করা হচ্ছে, তো আমরা তো কিছুই না। এই ধরনের প্রপাগান্ডা করে আসলে আওয়ামী লীগকে আপনার প্রশ্নবিদ্ধ করা, আওয়ামী লীগ নেতাদেরকে মানুষের কাছে হেয় করা, সেই পরিকল্পনারই একটি অংশ মাত্র। সুতরাং এগুলো আমরা প্রতিবাদ জানিয়েছি এবং এই প্রতিবাদগুলো ছাপানো হয় না, পত্রিকা ছাপাতে দেয় না, সাংবাদিকরা চাইলেও তাদেরকে ছাপাতে দেয় না। এরকম একটা দল, যেই দল দেশের প্রায় 50% মানুষের সমর্থন এনজয় করে এই দলের প্রতি, এমনকি এখন আওয়ামী লীগের অ্যাপ্রুভাল রেট বা শেখ হাসিনার অ্যাপ্রুভাল রেট অনেক হাই, সেটি 70-80%। সেই দলকে, সেই দলের কর্মকাণ্ড নিষিদ্ধ করা, আর দল তো কর্মকাণ্ডের মাধ্যমে বাঁচে, তো এইটির মধ্যে খুব একটা পার্থক্য নেই। এটি আসলে মানুষের কণ্ঠরোধ করে রাখা ছাড়া অন্য কোনো কিছু নয়। এবং এটি মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ, মানুষের কণ্ঠরোধ, ফ্রিডম অফ স্পিচের উপর আঘাত এবং গণতান্ত্রিক ব্যবস্থার উপর আঘাত, সবকিছুর উপর আঘাত এবং মানবাধিকারের উপর আঘাত। এটি আসলে আওয়ামী লীগকে কর্মকাণ্ড নিষিদ্ধ করে, আওয়ামী লীগের কর্মকাণ্ড কখনো দমিয়ে রাখা যাবে না। আওয়ামী লীগের কি কর্মকাণ্ড বাংলাদেশে বন্ধ আছে নাকি অন্য কোথাও বন্ধ আছে? আওয়ামী লীগের কর্মকাণ্ড চলছে। পদত্যাগ করেনি বলতে যেটা আমরা মাঝখানে শুনেছি যে পদত্যাগ পত্র নেই বা সাইন করেনি, সেই বিষয়টা কি আপনি বলছেন নাকি উনি? না, তিনি যে পদত্যাগ করেছেন সেটি অর্থাৎ অডিও আর লিখিত কোনো কিছু তো নাই। এটা তো মাননীয় মহামান্য রাষ্ট্রপতিও বলেছেন যে তার কাছে কোনো লিখিত ডকুমেন্ট নেই। আপনার কি মনে হয় যে আগামী নির্বাচনের কথা বলা হচ্ছে, আলোচনা হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এই নির্বাচনে আওয়ামী লীগের কোনো সুযোগ আছে কিনা? যদিও এখানে বলা হচ্ছে যে বিচার এবং সংস্কারের কথাটা উল্লেখ আছে, তো বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ। সেই প্রেক্ষাপটে নির্বাচনের বিষয়ে আওয়ামী লীগের কি ভাবছেন বা কি? আমাদের মানে প্রধান উপদেষ্টাও কয়েকদিন আগে বলেছিলেন যে আওয়ামী লীগের সিদ্ধান্ত নিতে হবে তারা নির্বাচনে আসবে কি আসবে না। তো সমস্ত প্রেক্ষাপট মিলে আপনি কি বলবেন নির্বাচনের বিষয়ে, আগামী নির্বাচনে? এই নির্বাচনে যদি নির্বাচন হয়, আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন হলে সেটিতে কখনো গ্রহণযোগ্য হবে না। যেই দলের পক্ষে প্রায় 50% মানুষ, যেই দলকে কোটি কোটি মানুষ যে দলকে সমর্থন করে, যেই দল দেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, সেটিকে বাদ দিয়ে যদি কোনো নির্বাচন হয়, সে নির্বাচন প্রথমত জাতীয় এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না। দ্বিতীয়ত, সেই নির্বাচনের মাধ্যমে কোনো সরকার গঠিত হলো সেটির স্থিতিশীলতা নিয়ে সবসময় প্রশ্ন থাকবে, দেশের স্থিতিশীলতা নিয়ে সবসময় প্রশ্ন থাকবে। সুতরাং তবে আজকের প্রেক্ষাপটে আওয়ামী লীগকে তো নির্বাচন অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই। আর আওয়ামী লীগের প্রতি যে পরিমাণ হোস্টাইল আচরণ, আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে, আর আওয়ামী লীগকে যদি হাত পা বেঁধে বলা হয় পুকুরে ঝাঁপ দাও, তাহলে তো আওয়ামী লীগ সেই ক্ষেত্রে পুকুরে ঝাঁপ দিতে পারে না, সেটিও মাথায় রাখতে হবে। সুতরাং আমি মনে করি যে দেশে নির্বাচন হলে সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন হওয়া প্রয়োজন। আর সেটি করতে হলে পরে
আজকের যে এই প্রশাসন সে সবার জন্য সমান আচরণ করে। আজকে দেশ যেই প্রশাসন চালাচ্ছে সেই প্রশাসনকে এখন সবাই সন্দেহের চোখে দেখছে। বিএনপি সন্দেহের চোখে দেখছে, আওয়ামী লীগের প্রতি তারা প্রচন্ড হোস্টাইল, আওয়ামী লীগকে তো তারা প্রতিপক্ষ ভাবছে বা আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে। বিএনপি তাদেরকে বিশ্বাস করে মধ্যে বিশ্বাস করে না, আবার জামাতও প্রশ্ন রাখে, এবং সবার আজকে সন্দেহের তীর তাদের দিকে। সুতরাং এই পরিস্থিতিতে এই সরকারের পক্ষে আদৌ নির্বাচন করা বা গ্রহণযোগ্য নির্বাচন করা তো কোনোভাবেই সম্ভব নয়। আদৌ নির্বাচন করা কতটুকু সম্ভব সেটি আমি জানি। এখন ছাত্রদের ঘরের মধ্যে আপনার সাইলেন্সার ফিট করা, ওই যে আপনার দূরবীন ফিট করা অস্ত্র পাওয়া যাচ্ছে, যে অস্ত্র জুলাই আগস্টে ব্যবহারে ছাত্রদের বাড়িতে এই সরকারই উদ্ধার করছে, সেনাবাহিনী উদ্ধার করছে। এবং আজকে যে মৃত্যুর প্রথমে বলা হলো যে 200 জনের মতো মারা গেছে, তারপর বলে 400 জন, তারপর দেখলাম 800 জন, তারপর বলে 1400 জন, তারপর বলে 2000 জন, কোনো তালিকা নাই। এবং অনেক জুলাই আগস্টের শহীদ এখন আবার সশরীরে ফেরত এসছে, প্রায় শকানিক যাদেরকে শহীদ বলা হয়েছিল প্রায় তারা ফেরত এসছে। উপদেষ্টাদের মধ্যেও কেউ কেউ স্বীকার করেছে যে তখন একটি চক্রান্ত হয়েছে এবং এই সরকার হটানোর জন্য এই ঘটনাগুলো ঘটানো হয়েছে। উপদেষ্টাদের মধ্যে দু একজন বলেছে, এবং স্বরাষ্ট্র উপদেষ্টা আপনার ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব তিনি বলেছিলেন, তিনি যখন স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, যে এই যে মানুষ যে মারা গেছে যেগুলিতে, সেইগুলি তো পুলিশের হাতে নেই, এইগুলি কোত্থেকে আসলো? এটি বলার 2 দিনের বা 3 দিনের মাথায় তাকে সরিয়ে দেওয়া হলো। তা আসলে ঘটনাগুলো কে ঘটিয়েছে? এবং জামাতের আমির সাহেব বলেছেন যে বিএনপির সাথে বাহাসের সময় যে আমি কিন্তু সব ফাঁস করে দিব। তো এই যে ঘটনাগুলো ঘটেছে বা এই হত্যাকাণ্ডগুলো ঘটেছে, এবং আরেকজন সমন্বয়ক স্বীকার করেছে, আমরা যদি মেট্রো রেল না পোড়াতাম, আমরা যদি পুলিশের উপর হামলা না চালাতাম, আমরা যদি পুলিশ স্টেশন না পোড়াতাম, আমরা যদি বিটিভি না পোড়াতাম, তাহলে তো সরকারের পতন হতো না। এগুলো তো তারা নিজেরাই স্বীকার করছে। জুলাই আগস্টে এবং মাননীয় প্রধান উপদেষ্টা ডিউ রেসপেক্ট, তার প্রতি ডিউ রেসপেক্ট রেখে আমি বলতে চাই, তিনি আমেরিকায় গিয়ে বলেছেন মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এগুলো করা। আসলে দায়টা কার? ইটস আ $3 মিলিয়ন কোয়েশ্চেন। সুতরাং হ্যাঁ, এখানে সরকারের দায়, অবশ্যই সরকারের দায় আছে। সেটা হচ্ছে যখন এই মেট্রো রেল পোড়ানো হচ্ছে, আপনি কতগুলো পুলিশ মারা গেছে, আপনি তো নারী, একজন নারী পুলিশ, সে প্রেগনেন্ট, সে প্রাণ ভিক্ষা চেয়েছে যে আমার পেটে বাচ্চা, আমাকে মেরো না, তাকে মেরে ফেলা হচ্ছে। পুলিশকে ধরে নিয়ে পিটিয়ে মেরে ঝুলিয়ে রাখা হচ্ছে। আমাদের নেতা কর্মীদের আপনার অনেককেই পিটিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে, রংপুরে, গাজীপুরে, বিভিন্ন জায়গায় পিটিয়ে। বাংলাদেশের যে কোনো সভ্য সমাজে কোন একটি কুকুরকেও যদি কেউ পিটিয়ে মারে, মানুষ কিন্তু প্রতিবাদ করে। এবং বাংলাদেশে জুলাই আগস্টে আমাদের নেতা কর্মীদের এবং পুলিশকে পিটিয়ে মেরে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। এই যে বিভৎসতা, এটা তো আমরা আফগানিস্তানে দেখেছি। তারা এই ঘটনাগুলো ঘটিয়েছে এবং তারা মেটিকুলাস ডিজাইন করেছে। আজকে তো আস্তে আস্তে কথাগুলো পাশ হচ্ছে। আমাদের ব্যর্থতা হচ্ছে আমরা সেই ষড়যন্ত্র শনাক্ত করতে পারিনি, আমরা সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে পারিনি, এবং সময় মতো আমরা ছাত্রদের সাথে বসে জিনিসটা সমাধান করতে পারিনি। আর এখানে আমার একটি প্রশ্ন, যে যেখানে সরকার কোটা বাতিল করেছিল, সেখানে হাইকোর্টের একটা বেঞ্চ কেন স্বপ্রণোদিত হয়ে আপনার একটা আপিলের প্রেক্ষিতে, অবশ্য একটি পিটিশনের প্রেক্ষিতে করেছে, তো কেন তারা এই কোটা পদ্ধতি বাতিলের রায় দিল? আমার তো মনে হয় ষড়যন্ত্রের সাথে তারাও যুক্ত ছিল, এই ধরনের আনরেস্ট করার জন্য তারাও যুক্ত ছিল। তিনি যদি চাইতেন, তিনি কিন্তু আরো বল প্রয়োগ করে ক্ষমতায় থাকতে পারতেন। তিনি চান নাই দেশে এই হানাহানি অব্যাহত থাকুক, সেজন্যই তিনি ক্ষমতা ত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, যদিও বা তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন। পালিয়ে অনেকে গিয়েছেন, কেউ সীমান্ত দিকে গিয়েছেন, কেউ প্লেনে গিয়েছেন। তো সেই প্রসঙ্গে মানে অনেক কড়াকড়ির মধ্যে যারা এয়ারপোর্ট দিয়ে পালিয়ে গিয়েছেন, কিভাবে গেছেন? তার মধ্যে আপনিও একজন, যে পালিয়ে না, আপনি চলে গেছেন দেশের বাইরে। তো সেটা আসলে কিভাবে সম্ভব হয়েছে? আমি কখনো এয়ারপোর্ট যাইনি,
এই গল্পগুলো কিছু কিছু সাংবাদিক সাজিয়েছিল। আমি ঘটনাটা বলি। আমি আমার ওয়াইফের সাথে ফোনে কথা বলেছি। কথা বলার 5 মিনিটের মধ্যে সে টেলিভিশনে দেখছে আমাকে এয়ারপোর্টে গ্রেপ্তার করেছে। সে আমাকে ফের ফোন করলো, বলছে তোমাকে নাকি এয়ারপোর্টে গ্রেপ্তার করেছে, তুমি আসলে ভালো আছো? আমি তো এয়ারপোর্টে যাইনি। আমি তো টেলিভিশন দেখছি না, তখন আমার ওখানে টেলিভিশন ছিল না, আমি যেখানে ছিলাম। বলছে তুমি কি আসলে কি ভালো আছো? আমি এয়ারপোর্টে যাইনি, আমাকে গ্রেপ্তার করার প্রশ্ন আসবে কেন? এই যে কতগুলো আগের ফুটেজ দিয়ে এরকম একটা নিউজ করা, অর্বাচীনের মতো যে সমস্ত সাংবাদিক এগুলো করেছে, আজ পর্যন্ত আমাকে জবাব দিতে হয় এগুলো। আমি অত বোকা নয় যে আমি সেই পরিস্থিতিতে আপনার এয়ারপোর্টে যাব, যেখানে আমার ফোনেই আমি বন্ধ রেখেছিলাম, আমার সমস্ত ফোনগুলোই বন্ধ ছিল, এমনকি ফোন সেট আমার সাথে ছিল না, রেগুলার ফোন সেট সেগুলো আমার কাছে ছিল না, কারণ ফোন সেটের মাধ্যমে, ফোন বন্ধ থাকলেও ফোন সেটের মাধ্যমে আপনি কোথায় আছেন সেটা ট্র্যাক করতে পারেন। সেই জন্য এমনকি আমার ফোন সেটও আমার সাথে ছিল না। আর বলছে যেখানে আমি আমার ফোন সেট আমার সাথে রাখিনি, সেখানে আমি এয়ারপোর্ট কি জন্য যাবো? এই যে গল্পগুলো বানানো, এক একটা গল্প আমাদের বিরুদ্ধে নানা গল্প সাজিয়ে পত্রপত্রিকায় যেভাবে আমাদের চরিত্র খনন করা হয়েছে, আমি নিশ্চয়ই পরিস্থিতির পরিবর্তন হবে, এগুলোর তো আমি যদিও বা প্রত্যেকটিরই জবাব দিয়েছি, কিন্তু এইভাবে একজন রাজনীতিবিদের আপনার চরিত্র খনন হচ্ছে রাজনীতিবিদকে হত্যা করা, এবং যেভাবে এগুলো করা হয়েছে শুধু আমার বিরুদ্ধে নয়, অনেকের বিরুদ্ধে, বেশিরভাগের ক্ষেত্রে করা হচ্ছে, এটি আসলে সমীচীন নয়। এবং এই ক্ষেত্রে কিছু সাংবাদিক বাধ্য হয়ে এগুলো লিখতে বাধ্য হচ্ছে, আবার কেউ কেউ এগুলোকে আপনার গদ্দালিকা প্রবাহের গা ভাসিয়ে দিয়েও সেগুলো করছেন, এটি সমীচীন নয়। এবং আমার এয়ারপোর্টে যাওয়া, সেটি বাংলাদেশের শীর্ষ আপনার টেলিভিশন চ্যানেলগুলো দেখিয়েছে, আমি পরে শুনেছি। আমি এখনো জুনায়েদ আহমেদ পলক এবং আপনি একসাথে, মানে উনি পরে অ্যারেস্ট হয়েছেন, আপনি হন নাই, এরকম ব্যাপারটা এসেছিল। আমি কখনো ওখানে যাইনি। 5 আগস্টের পরে আপনি দেশেই ছিলেন না? দেশে বাইরে দেশে ছিলাম। 1 সপ্তাহ দেশে ছিলেন? কয়েক সপ্তাহ। আচ্ছা, মানে কি আপনি সেপ্টেম্বরে এসে বাইরে, সেপ্টেম্বরে বা অক্টোবরের দিকে? আমি প্রায় মাসখানেক পরে দেশে বাইরে। আচ্ছা, আমি আরেকটা নিউজ নিশ্চয়ই আপনাদের চোখে পড়েছে যে আওয়ামী লীগের আজকে এই অবস্থার জন্য আপনাদের 4-5 জনকে দায়ী করা হয়, তার মধ্যে আপনি এবং জনাব ওবায়দুল কাদেরকে দায়ী করা হয় বিশেষভাবে। তো এই ব্যাপারে আপনার কি মতামত? পার্টির হায়ারার্কি যেহেতু আমরা আছি, যেহেতু কাদের ভাই জেনারেল সেক্রেটারি, আমি জয়েন্ট জেনারেল সেক্রেটারি, তারপর বা অন্যান্য যারা আছেন যে প্রেসিডেন্ট মেম্বার বা অন্যান্য যারা আছে যাদের নামে বলা হয়, এটা পার্টির হায়ারার্কির কারণে বলা হয়। অবশ্যই পার্টির বিপর্যয়ের জন্য তো আমাদের সবাইকেই, আমরা আসলে পার্টির যখন বিপর্যয় হচ্ছে, আমরা যখন বিপর্যস্ত, এটি তো যে হোল পার্টির দায়, অবশ্যই সেটা তো দায় আমাদের উপর বর্তাবে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু এটি আমি তো বলেছি যে আমাদের অনেক কিছু ভুল ছিল, কিন্তু যেভাবে ওই পিন পয়েন্ট করে অমুক দিস ইজ অ্যাবসলিউটলি রং এন্ড বোগাস। পিন পয়েন্ট করে যেটি বলা হয়। আর আমার কথা বলি, আমি তো পররাষ্ট্রমন্ত্রী ছিলাম, আমি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে জুলাই আগস্টের বেশিরভাগ সময় ছিলাম বিদেশে। আমি আবার বলছি, জুলাই আগস্টের বেশিরভাগ সময় বিদেশে ছিলাম। আমি লন্ডন থেকে গেছি 2 তারিখ রাত্রে ফ্লাইটে, 3 তারিখ সন্ধ্যায় আমি দেশে গিয়ে পৌঁছেছি। আমি ওই সময়টা, অর্থাৎ যখন দ্রুত পরিস্থিতি পাল্টাচ্ছিল, তখন পুরো সময়টাই কিন্তু আমি বেশিরভাগ সময় বিদেশে ছিলাম, অর্থাৎ 10 দিন বিদেশে, 4-5 দিন দেশে। রাষ্ট্রমন্ত্রী হিসেবে আমাকে আসতে, এবং তখনও এসছি, সেটিও এই আন্দোলনের প্রেক্ষিতে, অর্থাৎ এখানে আমার ইউকের ফরেন মিনিস্টারের সাথে আমার মিটিং ছিল, ইউরোপিয়ান ইউনিয়নের ফরেন সেক্রেটারির সাথে আমার মিটিং ছিল, তারপর দি হেগে আপনার আইসিসির চিফ প্রসিকিউটর করিম খানের সাথে আমার মিটিং ছিল। এগুলো জুলাই আন্দোলন কেন্দ্রিক বিষয়গুলো ব্রিফ করার জন্যই আমি এসেছিলাম। এবং একই সাথে অ্যাপোস্টাইল কনভেনশন, সেটি জুলাই 31শে জুলাই আমি সাইন করেছি। আজকে বাংলাদেশের প্রতি বছর 500-700 কোটি টাকা সাশ্রয় হবে মানুষের। এবং আপনি জানেন যে বিদেশে কোনো ছাত্র আসতে হলে, বিদেশে কোনো চাকরি নিয়ে আসতে হলে, ফ্যামিলি রিউনিয়ন করতে হলে, তাহলে তাদেরকে আপনার সার্টিফিকেট গুলো বাংলাদেশে টেস্ট করার পর আবার এখানে করতে হতো। এখন থেকে কিন্তু সেটি আর করতে হবে না।
এবং সেটির জন্য সাইন করার জন্য ডেট দিয়েছিল 31শে জুন, 30কে 31 জুন, আমার ডেটটা ঠিক মনে নেই। এবং সেটি মন্ত্রীকে বা প্রধানমন্ত্রীকে সাইন করতে হয় নিয়ম অনুযায়ী। সেই জন্য আমি এসেছিলাম। আমার দেশের আজকে যে অ্যাপোস্টাইল কনভেনশন নিয়ে এই সরকার বলছে আমরা অ্যাপোস্টাইল কনভেনশনে মেম্বার হয়েছি, তোমরা সাইন করো। এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আমি জিজ্ঞেস করেছিলাম যে এই পরিস্থিতিতে আমি যাবো কিনা। তখন মাননীয় প্রধানমন্ত্রী বললো যে এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেশের জন্য লাভ হবে, দেশের মানুষের জন্য লাভ হবে, এই শুদ্ধ। ওই সময়টা, যে সময়ে পরিস্থিতিগুলো ঘটেছে, ঘটনাগুলো ঘটেছে, তখন আমি বেশিরভাগ ক্ষেত্রে বিদেশ ছিলাম। 3 তারিখ সন্ধ্যাবেলায় আমি দেশে গেছি। না, এটা আসলে বলা হয় গত 15 বছরের কথাই বলা হয় যে গত 15 বছরে আপনাদের হস্তক্ষেপের কারণে আসলে দলের অনেক ক্ষতি হয়েছে, বিশেষ করে নমিনেশন বাণিজ্যের বিষয়টা সামনে এসেছে বারবারই, যে নমিনেশন বাণিজ্যের কারণে যোগ্য ব্যক্তিগুলো যোগ্য স্থানে যেতে পারে নাই, যারা যোগ্য এবং দক্ষ না তারা এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, এমন কথাগুলো আসে আর কি। হয়েছে। আমি তবে নমিনেশন বোর্ডের মেম্বার না। আমাদের দলের একটা নমিনেশন বোর্ড আছে, সেই বোর্ডের আমি মেম্বার না। এবং নমিনেশনের কথা যেগুলো বলা হয় সেগুলো তো মাননীয় প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগ সভাপতির সভাপতিত্বে মিটিং হয় এবং নানা রিপোর্ট দিয়ে নমিনেশন দেওয়া হয়। এরপরে যে ভুল নমিনেশন হয় নাই বা অযোগ্য ব্যক্তি নমিনেশন পায় না তা কিন্তু নয়, অবশ্যই হয়েছে। সেগুলো সব দলের ক্ষেত্রেই হয়, যেগুলো গণসংগঠন সেগুলো সব ক্ষেত্রে হয়, সেটি বিএনপির ক্ষেত্রে হয়, অন্যান্য দলের ক্ষেত্রে হয়। এটি কোনো ক্যাডার ভিত্তিক সংগঠন নয় যে এখানে এই ধরনের ভুল হবে না, ভুল হয়, হয়েছে।